নমস্কার। বাংলা কাহিনী কথায় সকল বন্ধুকে সাদর আহ্বান জানিয়ে আজকের অলৌকিক পর্ব শুরু করছি। আপনারা শুনছেন লেখিকা সায়ন্তনী পুততুণ্ডের লেখা কলমে ভৌতিক গল্প অথচ। এটি দ্বিতীয় পর্ব। জেনারেটরটাকে অজ্ঞাত কারণে অন করা গেল না। অনেক চেষ্টা সত্ত্বেও সেটা চলল না। দু একবার মৃত্যু পথযাত্রী মানুষের মতো অস্ফুট ঘর ঘর শব্দ করতে করতেই যেন শেষ নিঃশ্বাস ফেলল সেটা। রতনের অদ্ভুত লাগে। আশ্চর্য, আগে তো কখনো এটা এমন করেনি। সে যতটা সম্ভব জেনারেটরটাকে চেক করে আবার দেখে। ব্যাটারি ঠিকই আছে, যথেষ্ট আছে, কোনো রকম লিকেজও নেই, আর অন্য কোনো রকমের গোলমালও দেখা যাচ্ছে না। তবে কি হলো? ছেড়ে দে রতন, সিনহা বললেন, বরং মোমবাতি জ্বালিয়ে দে। রতন নির্দ্বিধায় হুকুম তামিল করল। ঘরে এখন বিজলি বাতির তীব্র আলোর বদলে ভীত আলো জ্বলে উঠেছে। সেই কাঁপা কাঁপা আলোয় বৃদ্ধ ভদ্রলোককে কেমন যেন রহস্যময় মনে হয়। মোমবাতি ভীরু শিখাও যেন তার উপর আলো ফেলতে ভয় পাচ্ছে। সেই আলো আধারের মিশ্রণ মানুষটির মুখে বলিরেখায় কাটাকুটি খেলছে। এখন তার অবয়ব আবছা, কিন্তু চোখ দুটো আশ্চর্য উজ্জ্বল। গলা খাকারি দিয়ে থেমে যাওয়া প্রসঙ্গটাকে ফের টেনে আনলেন ইন্সপেক্টর সিনহা। দৃঢ় কণ্ঠে বললেন, আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন? হ্যাঁ, ইন্সপেক্টরের চোখে চোখ রেখে জানালেন তিনি। করেছি, একদিন আগে। ঘটনার একদিন পরে থানায় আসার কারণ কি? আগে গেলেন না কেন? তিনি অপরাধীর মতো মুখ করে বললেন, ভেবেছিলাম গোটা ঘটনাটা চেপে যাব। বাড়িতে বুড়ো বুড়ি দুজনে ছাড়া কেউ নেই। ছেলেমেয়েরা অবশ্য মাঝে মধ্যেই আসে, প্রতিবেশীরা তেমন খোঁজ খবর নেয় না। বুড়ি না থাকলেও কারোর কিছু আসবে যাবে না। নিতান্তই যদি জিজ্ঞাসা করে তবে বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দেব। আমাকে ছেলেমেয়েরা কেউ অবিশ্বাস করবে না। ধরা দেওয়ার ইচ্ছে ছিল না। বুড়ো বয়সে জেলের ভাত খেতে কারই বা ইচ্ছে করে? শেষ বাক্যটার মধ্যে খানিকটা অনুতাপ, খানিকটা হতাশা ধ্বনিত প্রতিধ্বনিত হল। সিনহা ব্যঙ্গ বঙ্কিম স্বরে বললেন, মিথ্যে কথা বলে ব্যাপারটা যখন চাপা দেবেনটাই ভেবেছিলেন, তখন হঠাৎ রাজা হরিশ্চন্দ্রের আত্মা ঢুকে পড়ল কি করে আপনার মধ্যে? বৃদ্ধ ভদ্রলোকের চোখ দুটো মোমবাতির আলোয় ঝিকিয়ে উঠল, যেন কথাটা শুনে শিউরে উঠলেন। চাপা আতঙ্কিত স্বরে ফিস ফিস করে বললেন, আপনি আত্মায় বিশ্বাস করেন? ইন্সপেক্টর অস্বীকার করলেন। এবার বৃদ্ধ ভদ্রলোক বললেন, যদি বলি আমার কনফিউশনের কারণ আত্মাই? ইন্সপেক্টর বিরক্তি ও বিস্ময় মিশ্রিত গলায় বলে উঠলেন, আপনি কি বলতে চান? আপনার কনফিউশনের কারণ আত্মা? হ্যাঁ, ওর আত্মা। ছবিতে নিজের স্ত্রীর দিকে
অঙ্গুলি নির্দেশ করে বললেন তিনি। ও চায় আমি শাস্তি পাই, তাই ও কিছুতেই আমায় ছাড়ছে না, পেছনে সবসময় লেগেই আছে। রতন ঠিক করে হেসে ফেলে। দাদু তাহলে এই বৃষ্টি ঝরা রাতে একটা ভূতের গল্প বলতে এসেছে। বাকিদের মুখেও মৃদু মৃদু হাসি। এতক্ষণে ভদ্রলোকের স্বভাব ওরা সকলেই ধরতে পেরেছে। কি অদ্ভুত প্রাণী এই নিঃসঙ্গ বুড়ো বুড়িরা। এদের এক একজনের মাথায় উদ্ভট উদ্ভট রকমের খেয়াল চাপে। সম্ভবত জীবনের একঘেয়ে একাকিত্বই এর জন্য দায়ী। অলস মস্তিষ্ক থেকে তাই একের পর এক বৈচিত্র্যময় এবং আজগুবি কল্পকাহিনী বেরিয়ে পড়ে। এইসব বৃদ্ধ বৃদ্ধাদের খুব ভালো করে চেনে ওরা। কারোর ধারণা সংসারের সবাই ষড়যন্ত্র করে তাকে বিষ খাওয়ানোর চেষ্টা করছে। কেউ বা কোনো আজগুবি খুনের ঘটনা বলতে চলে আসেন থানায়। তাদের দৃঢ় ধারণা তিনি খুনিকে চেনেন ও স্পষ্টভাবে খুনি হিসাবে শনাক্ত করেও ফেলেছেন। অথচ অপদার্থ পুলিশগুলো সে ঘটনার আদ্যপান্ত কিছুই জানে না। ইনিও যে সেই দলেই পড়েন তাতে কোনো সন্দেহ নেই। ইন্সপেক্টর সিনহা কি বলবেন বুঝতে পারেন না। বুড়োকে দত্তর বলে তাড়িয়ে দিতেই পারেন, কিন্তু লাঠির বাঁটের ওপর রক্তের দাগটা তাকে নিবৃত্ত করছে। কিছু তো একটা হয়েছেই। বৃদ্ধ হয়তো অন্য কারোর অপরাধ নিজের ঘাড়ে নিয়ে নিতে চাইছেন, কারণ এই কাঁপা কাঁপা হাতে লাঠি দিয়ে কি এত জোরে মারতে পারেন উনি যে কেউ মরেই যাবে। ইন্সপেক্টর ঠিক করলেন, সত্যি হোক কি মিথ্যে, গল্পটা উনি শুনবেন। ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, কি হয়েছিল? তিনি আত্মা থেকে বিষয়টাকে ঘুরে দিকে নিয়ে গেলেন। কেন মারলেন স্ত্রীকে? এবার বৃদ্ধ ভদ্রলোকের বলার পালা। অসহ্য হয়ে উঠেছিল। বৃদ্ধের মুখ শক্ত হয়ে ওঠে। ওর পাগলামি অসহ্য হয়ে উঠেছিল আমার কাছে। মানসিক রোগ তো ছিলই, স্কিজোফ্রেনিয়া। মেডিকেশনের ফলে অনেকটা সুস্থ হয়েও উঠেছিল, ভালোই ছিল। হঠাৎ আচমকা কি হলো কি জানি, 1 মাস আগে থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দিল। এমনিতে হয়তো দিব্যি সুস্থ, স্বাভাবিক আছে, কিন্তু পর মুহূর্তেই কথা নেই বার্তা নেই, আমাকে তেড়ে মারতে আসে। ওর ধারণা আমি ওকে খুন করব। একদিন আগে পরিস্থিতি চরমে ওঠে। এমনিতে ঝগড়াঝাটি আমাদের মধ্যে হয়ই, কিন্তু সেদিনও একটা ছুরি নিয়ে আমার ওপর আক্রমণ করে। আমাদের মধ্যে হাতাহাতি হয়, কিন্তু কিছুতেই ওকে থামাতে পারছিলাম না। ও ডিটারমাইন্ড ছিল আমাকে খুন করবে। তাই বাধ্য হয়ে এই লাঠিটা দিয়ে একবারই বসিয়ে দিলাম। মারটা একটু জোরে হয়ে গিয়েছিল। ইন্সপেক্টর সাগ্রহে শুনছিলেন। আস্তে আস্তে বললেন, তার মানে সেলফ ডিফেন্সে আপনি এই হত্যাটা করতে বাধ্য হয়েছেন, তাই তো? বৃদ্ধ ভদ্রলোক বললেন, সেলফ ডিফেন্সে করেছি ঠিকই,
তিনি ক্লান্ত স্বরে আবারও বললেন, কিন্তু খুন তো খুনই। তাই যখন বুঝতে পারলাম ও মারা গিয়েছে, তখন ভয় পেলাম, প্রচণ্ড ভয়। কিছুক্ষণের জন্য মাথা ফাঁকা হয়ে গেল। কি করব, কি করা উচিত, কিছুই ভেবে পেলাম না। সেনা সাগ্রহে শুনছে। বৃদ্ধ তার দিকে এক ঝলক তাকিয়ে ফের নিজের কথা বলতে থাকলেন। তিনি খুনি হতে পারেন, কিন্তু মনের কথা কাউকে খুলে বলার প্রয়োজন তাঁরও আছে। যে যন্ত্রণা দুদিন ধরে ভোগ করে চলেছেন, সেই যন্ত্রণার বোঝা তো কোথাও না কোথাও নামিয়ে রাখতেই হবে। আমি কিছুক্ষণ মৃতদেহের পাশে বসে রইলাম, চুপচাপ, অসাড়। মনে হচ্ছিল এ সময়ের কোনো শেষ নেই। সামনে পড়ে আছে আমার স্ত্রীর লাশ। লাঠির ঘায়ে মাথাটা চুরমার হয়ে গিয়েছে। ওর মাথা থেকে ঘন ঘন রক্ত পড়ছে মেঝের ওপর। কি টকটকে লাল, বীভৎস রক্ত। বলতে বলতেই যেন বৃদ্ধ দৃশ্যটা কল্পনা করে কেঁপে উঠলেন। একটু চুপ করে থেকে একটা জোরালো শ্বাস টানলেন। তারপর আবার বলতে শুরু করলেন। কিছুক্ষণ পর আমি সম্বিত ফিরে পেলাম। আমার মাথা তখন একটু একটু করে কাজ করছে। বুঝতে পারলাম কি সর্বনাশ ঘটিয়ে ফেলেছি। প্রথমে ভীষণ আফসোস হলো, তারপরে ভীষণ ভয়। লাশটাকে নিয়ে কি করব? আমি আমার স্ত্রীকে খুন করে ফেলেছি, জানতে পারলে কি আর রক্ষা থাকবে? কোমরে দড়ি দিয়ে হাতে হাত করা পরিয়ে ধরে নিয়ে যাবে পুলিশ। ছেলেমেয়েরা ভয়ঙ্কর আঘাত পাবে। হয়তো আমার সঙ্গে সম্পর্কই রাখবে না। বাঁচানোর চেষ্টা তো দূর। তারপর আছে কোর্ট, শাস্তি। তিনি আস্তে আস্তে মাথা নাড়লেন। আমি সেটা হতে দিতে পারতাম না। ঠিক করলাম, যেমন করেই হোক ঘটনাটা চাপা দিতেই হবে। এরপর মাথা ঠান্ডা করে আমি লাশটাকে সরিয়ে দিলাম। তখনই কি করব ভেবে পাইনি। তাই মৃতদেহটাকে কার্পেটে মুড়ে খাটের তলায় লুকিয়ে রাখি। জল দিয়ে ভালো করে ধুয়ে দিই রক্তের দাগও। লাঠিটাকেও পরিষ্কার করার চেষ্টা করলাম, কিন্তু বাঁটের উপরের দাগটা কিছুতেই উঠল না। তারপর মনে মনে কল্পনা করতে লাগলাম যে কি করব, ছেলে মেয়েদের কি বলবো। প্রতিবেশীরা খুব একটা বাড়িতে আসে না, তাদের নিয়ে চিন্তা নেই। যেমন তেমন করে কিছু একটা বলে দিলেই হবে। কিন্তু আমাদের একটা কাজের মেয়ে আছে, সে সকাল সন্ধ্যা বাড়িতে এসে ঘরের কাজ রান্নাবান্না করে দিয়ে যায়। সবচেয়ে বড় ভয় হলো মালকিনকে দেখতে না পেলে সে আমাকে কি বলবে। আরও ভয়ের কথা, আমি তাকে কি বলবো। যখন আমি লাশ সরাচ্ছিলাম, মেঝের রক্ত পরিষ্কার করছিলাম, তখনই আমার মাথায় এসব চিন্তা আসছিল। সমস্ত কাজ সেরে যখন ধীরে সুস্থে সোফায় এসে বসেছি, আমার স্ত্রীর নিরুদ্দেশ হওয়ার কারণ হিসেবে কোনো বিশ্বাসযোগ্য গল্প তৈরি করার চেষ্টা করছি, তখনই মোবাইলে মেয়ের ফোন এলো। আমি তখনও কিছু বলার জন্য প্রস্তুত ছিলাম না। কি বলবো? সত্যি কথাটাকে ঘুরিয়ে বলে দেব? সবচেয়ে সহজ ছিল সত্যিটাকে অন্যভাবে দেখানো। বলতে পারি, তোর মা
সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। এর কথা শুনলে মেয়ে তখন বাড়িতে চলে আসবে। মায়ের মৃতদেহটাকে হয়তো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু সেখানে ডাক্তাররা দেখলেই বুঝতে পারবেন যে এটা অ্যাক্সিডেন্ট কেস নয়। খবর দেখে ওদের সন্দেহ হবে, পুলিশ আসবে, পোস্টমর্টেমও হয়তো হবে। সেখানেই তো সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আবারও বলছি, সেই ফাঁদে আমি পড়তে চাইনি, তাই ফোনও বাজতে থাকলো। আমিও ভাবতে লাগলাম যে কি গল্প বানাবো। মোবাইলটা বাজতে বাজতে একসময় চুপ করে গেল। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাব, তার আগেই এবার বাড়ির ল্যান্ডলাইনটা বেজে উঠেছে। আমি বুঝতে পারছিলাম এভাবে বেশিক্ষণ অ্যাভয়েড করা যাবে না। মেয়ে হয়তো আমায় ফোনে না পেয়ে দুশ্চিন্তায় পড়েছে। এবার যদি ল্যান্ডলাইনটাও না ধরি, তবে বলা যায় না, হঠাৎ হয়তো বাড়িতে এসেই হাজির হবে। ওর শ্বশুরবাড়ি বেশি দূরে নয়, তাছাড়া ওর নিজের গাড়ি আছে, নিজেই ড্রাইভ করতে পারে। মিনিট 15-র মধ্যেই হয়তো চলে আসবে। অনেক প্রশ্ন করবে, জানতে চাইবে ওর মা কোথায়। ভাবতেই সেই ভয়টা আবার আমায় আঁকড়ে ধরল। আমি বুঝতে পারছিলাম যে ওটা আমায় ধরতেই হবে, কিন্তু কয়েক মিনিট আমার সঙ্গে কথা বলেই তো ও ওর মাকে চাইবে। তখন কি করব? ইন্সপেক্টর গভীর মনোযোগে ভদ্রলোকের কথা শুনছিলেন। তিনি আস্তে আস্তে বললেন, শেষ পর্যন্ত কি বললেন মেয়েকে? বৃদ্ধ মানুষটি রুমাল দিয়ে মুখ মুছলেন, তারপর কাঁপা কাঁপা গলায় বলেন, সেটাই তো আসল কথা। আমায় কিছু বলতেই হয়নি, কোনো কৈফিয়ত দিতে হয়নি। শুধু মেয়েকে কেন, কাউকে কিছু বলতে হয়নি, বলার সুযোগই ছিল না। ইন্সপেক্টর অবাক হয়ে বললেন, মানে? ভদ্রলোক করুণ স্বরে বললেন, বলবো, সব কথা বলবো, বলতেই তো এসেছি, অথচ জানি না আপনারা বিশ্বাস করবেন কি না।